জয় শ্রীকৃষ্ণ ভাই। আমি বাপুন ঘোষ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের না ব্রহ্মাস্ত্র দিতে যাচ্ছি ভাই, পুরো ব্রহ্মাস্ত্র। এটাকে যদি তোমরা ইউজ করতে পারো তো আমি বলবো পর্যায় সারণীর থেকে আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। আমি যেমন করে বলবো তোমরা ঠিক তেমন করে করো। পর্যায় সারণীর 70% এই মানে যেটা আমি করেছি আমার পেছনে যেটা আছে ওই পিরিয়ডিক চার্টের মধ্যে সমস্ত করে দেবো ভাই। তোমাদের শুধু একটু দয়া করে লিখে নিতে হবে, কারণ অল্প একটু বোর্ড তো, জাস্ট তোমরা লিখে নিলে হবে। পুরো ব্রহ্মাস্ত্র দিয়ে দেবো, এখান থেকে জাস্ট আধ ঘন্টার একটা ক্লাস দেবো, একটু দেখে নাও ভাই। ঠিক আছে, কথা বেশি বাড়াবো না, চলো আমরা চলে আসছি পর্যায় সারণীর চার্টে। অথেন্টিক কোশ্চেন হবে, শুধু রেল নয় ভাই, শুধু রেল নয়, রেলের থেকে যত এক্সাম পর্যায় সারণীর থেকে যে কোশ্চেন আসে না এটা বলাই যায় না। তো পর্যায় সারণী মাস্ট ভাই আমাদের পড়তেই হবে। শুধু যদি মুখস্থ করলাম 10টা প্রশ্ন স্যার দিয়ে দিল, মুখস্থ করে গেলাম, পরীক্ষায় আসবে না। পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবে তুমি অ্যান্সার করতে পারবে, ওতে নয়। তো দেখো ভাই, আমি অলরেডি করে রেখেছি, একটু অসুবিধা হবে, জুম করে একটু দেখে নিতে পারো। আমি কোশ্চেন বলবো, তোমরা অ্যান্সার করতে থাকবে কিন্তু। হ্যাঁ, আমি লিখে লিখে যতটুকু পারবো এই খোপটায় দেওয়ার চেষ্টা করবো, কেমন ভাই? তো ভাই আমরা যেটা পর্যায় সারণী করছি এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল, আধুনিক পর্যায় সারণী। মেন্ডেলিফের নয় কিন্তু ভাই। কি বললাম? আমরা যে পর্যায় সারণীটা করছি এটা কার? এটা হচ্ছে মোজলের পর্যায় সারণী। তো মনে রাখবে, এটা আমরা যেটা পড়েছিলাম আধুনিক পর্যায় সারণী। পরীক্ষা যদি বলে আধুনিক পর্যায় সারণীর প্রবক্তা কে, হু ইজ দ্য ফাউন্ডার অফ মডার্ন পিরিয়ডিক টেবিল, তোমরা কিন্তু মোজলে করবে, মেন্ডেলিফ নয়। ঠিক আছে, তো আমরা যেটা করছি আজকে সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। আমি লিখিনি কোনো জায়গায়, তোমরা মনে রাখবে এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এবং এই আধুনিক পর্যায় সারণীর জনক হলো কে? না, মোজলে। এটুকু মাস্ট। আর মোজলে তার পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে করেছে এটাও পরীক্ষায় আসে। তো ছোট করে আমি লিখে দিচ্ছি অ্যাটমিক নাম্বারের উপরে। তো ছোট করে লিখে আমি মুছে দেবো কিন্তু। তাহলে এটা কার পর্যায় সারণী? ছোট করে লিখছি এখানে, এটা হচ্ছে মোজলে। ছোট ছোট জিনিসগুলো এরকম করে লিখতে থাকবো আমি। এটা হচ্ছে মোজলের পর্যায় সারণী। আর এটা কিসের উপর ডিপেন্ড করে করেছে? না, অ্যাটমিক নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, অ্যাটমিক নাম্বার, বাংলায় বলে পরমাণুর সংখ্যা। তাহলে এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী, যার প্রবক্তা হলো মোজলে। কিসের উপর ডিপেন্ড করে করেছে এই পর্যায় সারণীটা? অ্যাটমিক নাম্বার বা পরমাণুর সংখ্যার উপর নির্ভর করে করেছে। আর এখানে এ দেখো 1 2 3 4 5 6 7, এটাকে বলে পর্যায়। আর দেখো 1 2 3 4 5 6 18 এরকম করে আছে, যেগুলো শ্রেণী। তাহলে পর্যায় কটা, শ্রেণী কটা? তো পর্যায় যেটা, এটাকে বলি পিরিয়ড। তো পিরিয়ড হচ্ছে আমার পি বলে লিখে রাখলাম। পিরিয়ড হচ্ছে আমার 7টা। আর শ্রেণী মানে গ্রুপ, বা ইংরেজিতে বলে গ্রুপ। তো গ্রুপ হলো আমার 18টা ভাই, এটা একটু মনে রাখতে হবে। তো এইগুলো ছোট কয়েকটা ইনফরমেশন। তাহলে আধুনিক পর্যায় সারণীর জনক হলো মোজলে, যেখানে 7খানা পর্যায়ের কথা বলেছি, 18টা শ্রেণীর কথা বলেছি। আর কিসের উপর করেছে? অ্যাটমিক নাম্বার বা পরমাণুর সংখ্যার উপরে। ভাই এইটুকু তো বোঝা গেছে। যদি পারো এইটুকু ছোট জিনিস তোমাকে লিখে রাখতে হবে। এটা আরম্ভ করার আগে এটা আমাকে দরকার, নাহলে আমি করতে পারবো না কিছু। ক্লিয়ার ভাই? চলো আমরা নেক্সট চলে যাচ্ছি, মুছে দিচ্ছি ভাই কিন্তু। হ্যাঁ, দেখো ভাই, আমি বলতে চাইছি এই যে মোজলের পর্যায় সারণী হয়ে গেল ভাই। তো দেখো আমি প্রত্যেকটা শ্রেণীর নামকরণ করেছি, একটু তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী, এটা হচ্ছে 2 নম্বর শ্রেণী, এটা হচ্ছে 3 থেকে 12 নম্বর শ্রেণী, যেটা আমি লিখিনি। পরীক্ষায় কোশ্চেন খুব কম আসে বলে আমি দিইনি, যেটুকু দরকার সেটুকু দিয়ে দেবো, আর বোর্ডের জায়গা নেই বলে সেটা হয়তো লিখিনি। ঠিক আছে, আর এটা হচ্ছে 13 নম্বর শ্রেণী, 14 নম্বর শ্রেণী, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর শ্রেণী। ক্লিয়ার ভাই? তো 1 নম্বর শ্রেণীতে এই কয়েকটা মৌল আছে। ক্লিয়ার ভাই? তো 1 নম্বর শ্রেণীতে যে কটা মৌল আছে বা এলিমেন্ট আছে তাদের বলে অ্যালকালি মেটাল, মনে রাখবে। তো 1 নম্বর শ্রেণীতে কি আছে? অ্যালকালি মেটাল। দেখো ছোট করে আমি লিখেছি অ্যালকালি মেটাল, বাংলায় বলে ক্ষার ধাতু। তাহলে পরীক্ষায় প্রশ্ন বলবে নিম্নলিখিত কোনটি ক্ষার ধাতু নয়? তো ক্ষার ধাতু আছে 1 2 3 4 5 6 7, এই 7টা মনে রাখলে হলো, কিন্তু মনে রাখার টেকনিক সবার লাস্টে দেবো, এখন নয়। তো 1 নম্বর শ্রেণীকে কি বলা হয়? অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। মনে থাকে যেন, আমি লিখছি না কিন্তু মনে রাখতে হবে, লিখে নিতে হবে পরপর করে, ইম্পর্টেন্ট। 2 নম্বর শ্রেণীতে লেখা আছে, 2 নম্বর শ্রেণী যেটা, সেখানে হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল। তাহলে প্রথমটাকে বলে অ্যালকালি মেটাল, পরেরটাকে বলে 2 নম্বর শ্রেণীকে বলে অ্যালকালি আর্থ মেটাল শ্রেণী, অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতু। মনে রাখবে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 3 থেকে 12 এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। ইংলিশ বাংলা দুটোই বলে দিচ্ছি। 3 থেকে 12 এটাকে বলে ট্রানজিশন এলিমেন্ট, বা বাংলায় বলি আমি সন্ধিগত মৌল। মনে থাকবে। তো 3 থেকে 12 নম্বর যে শ্রেণী, সেই শ্রেণীর মৌলগুলোকে কি নামে ডাকা হচ্ছে? সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। ক্লিয়ার ভাই? 13 নম্বরকে বলা হচ্ছে বোরন ফ্যামিলি। দেখো আমি লিখে দিয়েছি, তার 13 নম্বর শ্রেণী হচ্ছে বোরন ফ্যামিলি। 14 নম্বর শ্রেণী হচ্ছে কার্বন ফ্যামিলি। 15 নম্বর শ্রেণী হচ্ছে নাইট্রোজেন। শুধু এন লিখেছি, এখন জায়গা ছিল না বলে শুধু এন লিখে দিয়েছি। এটাকে বলে নাইট্রোজেন বা নিকটিজেন। ভাই রিপিট করছি ভাই, হ্যাঁ। 15 নম্বর শ্রেণীকে বলা হয় নাইট্রোজেন বা নিকটিজেন।
ক্লিয়ার ভাই? ক্লিয়ার। আর এই নিকটিজেন কথার অর্থ মনে রাখবে, নিকটিজেন কথার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। ক্লিয়ার ভাই? তো নিকটিজেন কথার অর্থ হলো শ্বাসরোধকারী। ক্লিয়ার? মনে থাকে যেন। আর 16 নম্বরে আছে অক্সিজেন, তো ও লিখে রেখে দিয়েছি আমি, অক্সিজেনটা লিখিনি আমি। তো 16 নম্বর শ্রেণীকে বলেছে অক্সিজেন ফ্যামিলি। আর এই অক্সিজেন ফ্যামিলির আরেক নাম হচ্ছে চ্যালকোজেন ফ্যামিলি। তাহলে 16 নম্বর শ্রেণীকে আমরা কি বলছি? অক্সিজেন ফ্যামিলি অথবা চ্যালকোজেন ফ্যামিলি। মনে থাকবে কি কি বললাম? অক্সিজেন ফ্যামিলি অথবা চ্যালকোজেন ফ্যামিলি। আর এই চ্যালকোজেন কথার অর্থ না, এই চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী। এটা মনে রাখতে হবে, চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদন করে। আমি বলছি, তোমরা কিন্তু লিখবে, হ্যাঁ, পজ করে করে লিখবে। তো চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী। ক্লিয়ার ভাই? হ্যালোজেন ফ্যামিলি, 17 নম্বর শ্রেণী হচ্ছে হ্যালোজেন ফ্যামিলি। আর এই হ্যালোজেন কথার অর্থটা মনে রাখবে সল্ট প্রডিউসিং বা লবণ উৎপাদনকারী। ক্লিয়ার? কি বললাম? 17 নম্বর শ্রেণীতে আছে যেটা, সেটা হচ্ছে হ্যালোজেন ফ্যামিলি। খুব ইম্পর্টেন্ট, একে বলা হয় সল্ট প্রডিউসিং, মানে হ্যালোজেন কথার অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী বা সল্ট প্রডিউসিং। 18 নম্বর শ্রেণীকে বলা হচ্ছে নোবেল গ্যাস ফ্যামিলি। সবাই জানি আমরা 18 নম্বর শ্রেণীকে নোবেল গ্যাস ফ্যামিলি, অথবা এটাকে বলে জিরো ফ্যামিলি, অথবা এটাকে বলে ইনার্ট গ্যাস ফ্যামিলি। কি কি বললাম? 18 নম্বর শ্রেণীকে বলে নোবেল গ্যাস ফ্যামিলি, অর্থাৎ নোবেল গ্যাসগুলো 18 নম্বর শ্রেণীতে আছে, অথবা জিরো ফ্যামিলি, অথবা ইনার্ট গ্যাস ফ্যামিলি। ক্লিয়ার ভাই? তো মনে থাকবে। এবার পরীক্ষায় প্রশ্ন কেমন আসতে পারে সেটা বলি। পরীক্ষায় প্রশ্ন আসবে, একটা দিয়ে দিল, বললো হাইড্রোজেন, লিথিয়াম, হাইড্রোজেন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই 4টে অপশন দিয়ে দিয়েছে। বলছে বলো এর মধ্যে কোনটা অ্যালকালি মেটাল। তো তুমি নিশ্চয়ই বলতে পারবে অ্যালকালি মেটাল এই কোটা, অ্যালকালি আর্থ মেটাল এই কোটা। তো এইভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষা। একটা টপিক হয়ে গেল, এখান থেকে কোনো একটা কোশ্চেন তুলে দিয়ে বলবে বলো কোনটা নাইট্রোজেন ফ্যামিলির মৌল। তো একটা দিয়ে দিল আর বাদ বাকি দিল না। তো তোমাকে মনে রাখতে হবে কোনটা নাইট্রোজেন ফ্যামিলির মৌল। তো স্যার মনে রাখবো কি করে? তার জন্য আমি আছি, লাস্টে দেবো ব্রহ্মাস্ত্র, কিভাবে মুখস্থ রাখতে হবে এই টেকনিকটা। ক্লিয়ার ভাই? চলো তাহলে বলো হচ্ছে 3 নম্বর প্রশ্ন কেমন আসতে পারে। তাহলে 1 নম্বর হয়ে গেল মজলে, 7টা পর্যায়ে 18টা শ্রেণী, আর কি বলো বললাম অ্যাটমিক নাম্বারের উপর পড়েছে। তারপরে দেখলাম কোন শ্রেণীতে কি কি বলা হচ্ছে, 17 নম্বর শ্রেণীকে কি, 1 নম্বর শ্রেণীকে কি বলে দিলাম। নেক্সট প্রশ্ন আসতে বলে বলো সোডিয়াম কোন পর্যায়ের এবং কোন শ্রেণীর মৌল। সোডিয়াম মানে কি? এনে, এনে হচ্ছে সোডিয়াম। এই সোডিয়াম কোন পর্যায়ে? তুমি বলবে স্যার সোডিয়াম তো 3 নম্বর পর্যায়ে আছে। আমি বলবো হ্যাঁ। আর শ্রেণী কত? 1 নম্বর শ্রেণী। তো 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণীর মৌল। ক্লিয়ার ভাই? তুমি বলে হ্যাঁ। তো স্যার এগুলো একটু মুখস্থ রাখলে ভালো হতো। আল্লাহ হ্যাঁ, মুখস্থ তো করবো, সবার লাস্টে করবো, আগে প্রসিডিউরটা জেনে নিই কি কি বলছে। হ্যাঁ, তো বোঝা গেল। তো তোমাকে বলবে বলো এফআর, এফআর মানে ফ্রান্সিয়াম। বলবো বলো ফ্রান্সিয়াম কোন পর্যায়ে কোন শ্রেণীর মৌল। তুমি বলবে স্যার 7 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণীর মৌল ফ্রান্সিয়াম। তোমাকে বলা হলো হিলিয়াম, হিলিয়াম কোন পর্যায়ে কোন শ্রেণীর মৌল। তুমি বল স্যার কেন হিলিয়াম তো এখানে আছে, তাহলে 18 নম্বর শ্রেণীর মধ্যে আছে, আর পর্যায় হচ্ছে 1 নম্বর, তো 1 নম্বর পর্যায়ের মৌল। হ্যাঁ বলো হ্যাঁ ঠিক। তো এই হলো কোশ্চেনের টাইপ, বলে দিচ্ছে কি কি টাইপ কিভাবে করে ওরা কোশ্চেন করতে পারে। তো 3 রকম ভাবে কোশ্চেন আমরা কমপ্লিট করে দিলাম। 4 নম্বরে আসছি। এবার কিছু কিছু কোশ্চেন এখানে তুলবার তোমাদের বলার চেষ্টা করবো আমি। দেখো ভাই এখানে 3টে ব্লক রেখেছি, দেখো এস ব্লক, ডি ব্লক, পি ব্লক, আর একটা আছে এফ ব্লক। এফ ব্লকটা পরে একদিন করাবো আমি 10 মিনিটের ক্লাস, এখানে ধরতে পারিনি বলে করাতে পারিনি, কেমন ভাই? তো এস ব্লকের মৌল কোনগুলো না, 1 আর 2 নম্বর শ্রেণীতে যতগুলো মৌল আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা মৌলই কিন্তু ভাই এস ব্লকের মৌল। তোমাকে এখান থেকে একটা মৌল তুলে দেবে আর এই দিক থেকে 3টে মৌল তুলে দেবে, বলবে বলো কোনটা এস ব্লকের মৌল। তো তোমাকে মনে রাখতে হবে হাইড্রোজেন থেকে রেডিয়াম পর্যন্ত। মনে রাখার পদ্ধতি আমি আছি 1 সেকেন্ডে মনে রাখার, না বলো তখন আমাকে বলো 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড ধরবো না ভাই, 10 সেকেন্ডের মধ্যে তোমরা মুখস্থ রেখে ধরবে, আমি কথা দিচ্ছি। তাহলে এস ব্লকের মৌল কোনগুলো? 1 আর 2 নম্বর শ্রেণী পড়ছে এস ব্লকের মধ্যে, মনে থাকবে ভাই। তাহলে এস ব্লক তুলে দেবে। তো এস ব্লক পড়ছে 1 হাইড্রোজেন থেকে 8 পর্যন্ত। এবার দেখো 3 থেকে 12 পর্যন্ত শ্রেণী, এটা ডি ব্লকের মধ্যে পড়ে। তো বলবে 3 থেকে 12 নম্বর শ্রেণী কোন ব্লকের মধ্যে পড়ে? ডি ব্লক। তো ডি ব্লকের মূলত একটাও লিখিনি, পরে আসবে সম্পর্কে। ক্লিয়ার ভাই? আর এই যে 13 থেকে একদম 18 পর্যন্ত, 13 থেকে কিন্তু বারবার করে শোনো, 13 থেকে 18 পর্যন্ত যে শ্রেণীগুলো আছে এটা পি ব্লকের মৌলে পড়লে। কি বললাম আমরা? তাহলে পি ব্লক কোনখান থেকে? 13 থেকে 18 পর্যন্ত পি ব্লক, 1 আর 2 পড়ছে এস ব্লকের মধ্যে, আর 3 থেকে 12 পড়ছে ডি ব্লকের মধ্যে, আর 13 থেকে 18 পড়ছে পি ব্লকের মধ্যে। বলো ভাই এইটুকু বোঝা গেল? তাহলে কোন একটা এলিমেন্ট তুলে দিয়ে বলে বলো এটা কোন ব্লকের এলিমেন্ট। তো তোমাকে মনে রাখতে হবে কোন ব্লক কোথা থেকে কি পর্যন্ত। ক্লিয়ার? চলো ভাই এবার আমি বলছি ভাই, দেখো এই যে হাইড্রোজেন না, ভালো করে লিখতে থাকবে। এই হাইড্রোজেন, আমি দাগ দিচ্ছি না তাহলে খারাপ লাগবে জায়গাটা। এই হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল, আমি এখানে লিখে দিচ্ছি। হাইড্রোজেনকে বলে দুষ্ট মৌল। এই বাংলাটা তোমরা লিখবে, আমি বলছি হাইড্রোজেনকে বলে দুষ্ট মৌল। দয়সু পেট কাটার মধ্যে ছয়টায় দুষ্ট ময়ূর ল, দুষ্ট মৌল। ইংরেজিতে বলে রাফ এলিমেন্ট, আর ও ইউ জি এইচ, রাফ এলিমেন্ট, রাফ এলিমেন্ট। তো
পরীক্ষায় আসতেই পারে কেন হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে। কারণ হাইড্রোজেনকে দুষ্ট মৌল এই কারণে বলছি, কারণ হাইড্রোজেনের সঙ্গে না দুষ্ট মানে কি দুরকম আচরণ করছে। হাইড্রোজেন দেখো 1 নম্বরের শ্রেণীতে আছে, তাহলে 1 নম্বর শ্রেণীকে বলা হয় কি অ্যালকালি মেটাল। আবার এই হাইড্রোজেন না, ভালো করে শুনবে, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় দুটো কারণে। হাইড্রোজেন 1 নম্বর শ্রেণীতে থাকতে পারে, মানে খাঁট ধাতুর মতো আচরণ করে। আবার হাইড্রোজেন না 17 নম্বর শ্রেণীর হ্যালোজেনের মতো আচরণ করে। তাহলে হাইড্রোজেন তো আছে 1 নম্বর শ্রেণীতে, তাই না, কিন্তু ও আচরণ করছে আবার 17 নম্বর শ্রেণীর মতো। তো হাইড্রোজেন দেখো দুরকম আচরণ করছে। 1 নম্বর শ্রেণীর মৌলকে কি বলা হয়, খাঁট ধাতু, তাই তো বলে অ্যালকালি মেটাল, তাই তো বললাম অ্যালকালি মেটাল বা খাঁট ধাতু। আর 17 নম্বর শ্রেণীকে কি আছে, সমস্ত হ্যালোজেন আছে। তো হাইড্রোজেন 1 নম্বর শ্রেণীর খাঁট ধাতুর মতো আচরণ করছে, 17 নম্বর শ্রেণীর হ্যালোজেনের মতো আচরণ করছে। রিপিট, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় বা রাফ এলিমেন্ট বলা হয়, কারণ হাইড্রোজেন দুরকম আচরণ করে। 1 নম্বর, যেহেতু 1 নম্বর শ্রেণীতে আছে তাই খাঁট ধাতুর মতো আচরণ করে, আর 17 নম্বর শ্রেণী হ্যালোজেনের মতো আচরণ করে, তাই হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন বলা হয় সেটাও আমি বলে দিলাম। ক্লিয়ার ভাই, এটা যেন মনে থাকে। তো হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলে সেটা আমি বলে দিলাম। দেখো ভাই, এরপরে যে কোশ্চেনটা আছে না, খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদের। সেটা হচ্ছে সোডিয়াম। এই যে সোডিয়াম এনে এর অ্যাটমিক নাম্বার সব পরে বলবো, হ্যাঁ, যেগুলো আমাদের দরকার সেগুলো আগে বলে দিই, বাদ বাকিগুলো আমরা পরে আলোচনা করে নেবো। ক্লিয়ার ভাই? এই যে সোডিয়াম, সোডিয়ামকে আমরা কি করি দেখো, হাইড্রোজেনের সাইন এইচ, লিথিয়ামের সাইন Li, হিলিয়ামের সাইন Ag, তাহলে সোডিয়ামের সাইন এসও হওয়া উচিত, লিখছি এনে। কারণ কি, এই সোডিয়ামের না ভাই একটা ল্যাটিন নাম আছে। কি বললাম ভাই, এই যে সোডিয়াম, এই সোডিয়ামের একটা ল্যাটিন নাম আছে, সেই ল্যাটিন নামটা হচ্ছে ন্যাট্রিয়াম, NaTrium, ন্যাট্রিয়াম। সেই ল্যাটিন নাম ন্যাট্রিয়ামের Na বর্তমানে সোডিয়াম। তো পরীক্ষা অনেক সময় চাই যে সোডিয়ামের ল্যাটিন নাম লেখো, তো ভাই সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। আর এই সোডিয়ামকে না কেরোসিনের মধ্যে স্টোর করে রাখা হয়, এটা সবাই জানি আমরা। কেরোসিনের মধ্যে এই সোডিয়ামকে কেরোসিনের মধ্যে স্টোর করে রাখা হয়। তো যদি বলে পরীক্ষায় যে সোডিয়ামকে কোথায় রেখে দেওয়া হয়, প্রিজার্ভ করে রেখে হয়, তো তোমরা চোখ নাক কান বুঝবে যে সোডিয়ামকে আমরা কেরোসিনের মধ্যে স্টোর করে রাখি। ক্লিয়ার ভাই? আর সোডিয়াম খুব নরম ধাতু হয়, এটাকে চাকু দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে কেটে দেওয়া যায়। ক্লিয়ার ভাই? তো সোডিয়ামকে বলা হয়, সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, কেরোসিনের মধ্যে স্টোর করা যায়, চাকু দিয়ে কাটা যায়। তো সোডিয়াম সম্পর্কে এটুকু আমাদের জেনে রাখতে হবে। ক্লিয়ার ভাই? তো দেখো এবার পটাশিয়াম, দেখো পটাশিয়ামের তো পি, তাহলে আমরা লিখছি কি কে, তাহলে নিশ্চয়ই পটাশিয়ামের কে তো লেখা উচিত না, পি লেখা উচিত। তো পটাশিয়ামেরও না একটা ল্যাটিন নাম আছে, এই যে পটাশিয়াম, পটাশিয়ামের একটা ল্যাটিন নাম আছে, তার নাম হচ্ছে ক্যালিয়াম। ভাই কি বললাম ভাই, ক্যালিয়াম, KALLIUM, ক্যালিয়াম। সেই ল্যাটিন নামের ক্যালিয়াম বর্তমানে পটাশিয়াম। তো পরীক্ষায় আসতে পারে যে পটাশিয়ামের ল্যাটিন নাম লেখো, তুমি বলবে কেন স্যার, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, KALLIUM, ক্যালিয়াম, যা বর্তমানে পটাশিয়াম। ক্লিয়ার? তো মনে রাখতে হবে। এই হয়ে গেল আমাদের এটা। এবার দেখো আমি চলে আসছি একদম লাস্ট একটা মৌল, ফ্রান্সিয়াম। এর নাম হচ্ছে ফ্রান্সিয়াম, FR। ভালো করে শুনবে, সব নাম পরে বলবো। এর নাম হচ্ছে FR, FR মানে ফ্রান্সিয়াম। বলবে 1 নম্বর শ্রেণীতে উপস্থিত, 1 নম্বর শ্রেণী মানে এটা, বলবে 1 নম্বর শ্রেণীতে উপস্থিত একটা তরল তেজস্ক্রিয় ধাতুর নাম লেখো, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম কি বললাম, তরল তেজস্ক্রিয়। ভাই মনে রাখবে, এখানে লিখছি তরল এবং তেজস্ক্রিয়, তরল এবং তেজস্ক্রিয়। তো মনে থাকে জানো যে পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে উপস্থিত একটি তরল তেজস্ক্রিয় মৌলের নাম হচ্ছে ফ্রান্সিয়াম। তো পরীক্ষায় আসে এখানে অ্যারোতে লিখে রাখবে, ফ্রান্সিয়াম হলো একটি তরল তেজস্ক্রিয় মৌল। মাইন্ড ইট? ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট আসে ফ্রান্সিয়াম সম্পর্কে, এটা কি তরল তেজস্ক্রিয় মৌল। নেক্সট দেখো ভাই, আমি যদি 2 নম্বর শ্রেণীতে যাই, 2 নম্বর শ্রেণীতে আমি যাচ্ছি, এখানে দেখো স্ট্রনসিয়াম লেখা আছে, SR মানে স্ট্রনসিয়াম। তো এই যে SR এর নাম হচ্ছে স্ট্রনসিয়াম। এটা আমরা ছোটবেলায় কি করতাম, সে আতশবাজি ফাটাতাম না, আতশবাজিতে কি লাল, নীল, সবুজ বিভিন্ন রকম কালার শো করতো না, বাজি ফাটালে কালার শো করতো, সেই লাল কালারের জন্য দায়ী হচ্ছে স্ট্রনসিয়াম। তাহলে আতশবাজিতে লাল কালারের জন্য দায়ী এই মানে খাঁট ধাতুটির নাম কি, মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতুটির নাম কি, সেটা হচ্ছে স্ট্রনসিয়াম। তো স্ট্রনসিয়াম কিন্তু সে আতশবাজিতে থাকতো লাল কালারের জন্য, তার নাম হচ্ছে স্ট্রনসিয়াম। ক্লিয়ার ভাই? এবার দেখো আমি আসি রেডিয়াম। এই রেডিয়াম কি, রেডিয়াম হচ্ছে কঠিন তেজস্ক্রিয়। রেডিয়াম কি, 2 নম্বর শ্রেণীতে উপস্থিত একটি কঠিন তেজস্ক্রিয় মৌলের নাম হচ্ছে রেডিয়াম। আমি লিখছি না, কঠিন তেজস্ক্রিয়। মনে থাকবে ভাই, কঠিন তেজস্ক্রিয় যদি বলে সেটা কিন্তু আমরা চোখ নাক কান বুঝে রেডিয়াম। তরল তেজস্ক্রিয় হচ্ছে ফ্রান্সিয়াম, কঠিন তেজস্ক্রিয় হচ্ছে রেডিয়াম। তরল তেজস্ক্রিয় হচ্ছে ফ্রান্সিয়াম, কঠিন তেজস্ক্রিয় হচ্ছে রেডিয়াম। ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি আসছি এই জায়গাটায়, এই যে গ্যালিয়াম,
এই যে গ্যালিয়াম GA, এই GA কে আমরা যদি হাতের তালুতে রেখে দিই এটা গলে যেতে পারে। তো বলবে এমন একটা ধাতুর নাম বলো যেটা হাতের তালুতে দিলে সেটা গলে যায়, হাতের মানে হাতের উপর রাখলে গলে যায় ধাতুটা, তার নাম হচ্ছে গ্যালিয়াম। ভাই মনে রাখতে হবে গ্যালিয়াম। কি বললাম ভাই? গ্যালিয়াম। এবার দেখো ভাই আস্তে আস্তে আমি যদি আসি এসএন, দেখো এসএন মানে হচ্ছে টিন, এসএন মানে হচ্ছে টিন। তো টিনকে তাহলে TI বলে লিখবো, আমরা লিখছি এসএন। তাহলে এরও ল্যাটিন নাম আছে, তো এর ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম। মনে থাকবে ভাই? স্ট্যানাম, STANUM, স্ট্যানাম। তো টিনের যে ল্যাটিন নাম তার নাম হচ্ছে স্ট্যানাম, সেখান থেকে টিন মানে এসএন বলা হচ্ছে এসএন। ক্লিয়ার ভাই? এটার জন্য মাথায় থাকে এসএন বা স্ট্যানাম। নেক্সট দেখো ভাই আমি যদি এখানে দেখি লেড, এসএন এর পরে দেখো হচ্ছে পিবি, পিবি মানে হচ্ছে লেড। তো লেড মানে তো এল দিয়ে লিখতে হবে, কিন্তু এখানে লিখছি পিবি, তার মানে এটারও ল্যাটিন নাম আছে। মনে রাখবে এই পিবির ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। কি বললাম ভাই? প্লাম্বাম, PLUMBUM, প্লাম্বাম। তো লেডের হচ্ছে প্লাম্বাম, পয়লয় আকার ম, বয়াকার ম, প্লাম্বাম। তো প্লাম্বাম। তো লেডের যদি ল্যাটিন নাম চাই তো লেডের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। এসএন মানে টিন, টিনের হচ্ছে স্ট্যানাম। ঠিক আছে? স্ট্যানাম মাথায় থাকে যেন, STANUM, স্ট্যানাম। ক্লিয়ার ভাই? এখন জাস্ট আমি ছোট ছোট করে বলছি, সব করে ইজি ইজি হয়ে যায়, বুঝতে পারবো না পরে আমি নিজেই, তাহলে অল্প অল্প করে বলছি ভাই। ঠিক আছে? ওকে চলো। এবার দেখো এইভাবে আমি আস্তে আস্তে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলার চেষ্টা করছি। এইবার পরীক্ষায় যেটা সব ইম্পর্টেন্ট, বলে এমন একটা শ্রেণীর নাম বলো যে শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটে মৌলই থাকে। এমন একটা শ্রেণীর নাম বলো যেখানে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটে মৌলই থাকে। তুমি বলবে স্যার 18টা তো শ্রেণী, কোন শ্রেণীতে থাকবে? আমি কি করে জানো? বলে হ্যাঁ, সেটা হচ্ছে 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণী হচ্ছে এমন একটা শ্রেণী যেখানে কঠিন আছে, তরল আছে এবং গ্যাস আছে। প্রথম প্রশ্ন হয়ে গেল। তাহলে পর্যায় সারণী এমন একটা শ্রেণী যেখানে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটি মৌলই পাওয়া যায়, তার নাম হচ্ছে কি? 17 নম্বর শ্রেণী। তাই বলো খুব তো ভালো কথা। তাহলে গ্যাস কোনটা? তা আমি এখানে ছোট ছোট করে লিখে দিচ্ছি যে ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে গ্যাস। তো আমি এখানে ছোট করে জি লিখে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফ্লোরিন আমি গ্যাস লিখতে চেয়েছি। ক্লোরিনও হচ্ছে গ্যাস, আমি ছোট করে লিখে দিচ্ছি জি। তাহলে ফ্লোরিন আর ক্লোরিন হলো গ্যাস। ব্রোমিন কি? ব্রোমিন হচ্ছে ভাই লিকুইড। হ্যাঁ, ব্রোমিন হচ্ছে লিকুইড, তো আমি শুধু এল লিখে দিচ্ছি ভাই। হ্যাঁ, ব্রোমিন হলো লিকুইড মানে তরল, আর আয়োডিন হচ্ছে কঠিন মানে কি? সলিড, তো এস লিখে দিলাম, সলিড মানে কঠিন। অ্যাস্টাটিন হলো সলিড মানে কঠিন। তাহলে তিনটে মৌল, 5টা মৌল আছে, আমি বলে দিলাম কোনটা কঠিন, কোনটা তরল, কোনটা গ্যাস। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে পর্যায় সারণীর সেই শ্রেণী যেখানে কঠিন, তরল, গ্যাস তিনটে মৌল পাওয়া যায়। সো অ্যান্সার ইজ 17 নম্বর শ্রেণী। তাই বলো 17 নম্বর শ্রেণীতে পাওয়া যায় আমার একটা গ্যাসীয় মৌলের নাম বলো। তুমি বলবে স্যার ফ্লোরিন হবে, ক্লোরিন হবে। আমি বলো ঠিক। আমি বলো ঠিক আছে। তাহলে তরল মৌলের নাম বলো। তুমি বলবে স্যার ব্রোমিন হবে। আমি বলো ঠিক। আমি বললাম কঠিন মৌলের নাম বলো। তুমি বলবে স্যার আয়োডিন হবে আর অ্যাস্টাটিন হবে। আয়োডিন হবে আর অ্যাস্টাটিন হবে, যেটা হচ্ছে কঠিন। তাহলে গ্যাস হলো ফ্লোরিন, ক্লোরিন, তরল হচ্ছে ব্রোমিন, আর কঠিন হচ্ছে আয়োডিন আর অ্যাস্টাটিন। কোশ্চেন এখানে শেষ নয়, তোমাকে পরীক্ষায় বলবে পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে উপস্থিত একটি কঠিন মৌলের নাম লেখো। তুমি কি বলবে? কঠিন মৌল হচ্ছে আয়োডিন, এটা হয়ে গেল। অথবা তুমি বলবে অ্যাস্টাটিন, হয়ে গেল। কিন্তু তোমাকে পরীক্ষার প্রশ্ন উল্টে দেবে। কিরকম বলবে? যে 17 নম্বর শ্রেণীতে পাওয়া যায় একটি কঠিন তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। ভালো করে শোনো, আগে বললাম কঠিন, এবার বলছি তেজস্ক্রিয়। যদি কোশ্চেনটা পাল্টে যায় যে কঠিন তেজস্ক্রিয়, তখন অ্যান্সার হবে অ্যাস্টাটিন। ভাই মনে রাখবে, তাহলে 17 নম্বর শ্রেণীতে উপস্থিত একটি কঠিন তেজস্ক্রিয় মৌলের নাম হচ্ছে অ্যাস্টাটিন। মাইন্ড ইট, কি বললাম? 17 নম্বর শ্রেণীতে উপস্থিত একটি কঠিন তেজস্ক্রিয় মৌলের নাম হচ্ছে অ্যাস্টাটিন। আর শুধু যদি বলে কঠিন তাহলে আয়োডিন করব, কিন্তু যদি বলে কঠিন তেজস্ক্রিয় তখন অ্যাস্টাটিন করবে। এখানে ছেলেমেয়েরা ভুল করে। ক্লিয়ার? ক্লিয়ার এটুকু একদম। এবার দেখো এই যে আমি এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যে ফ্লোরিন লিখেছি না, এই ফ্লোরিনকে কি বলা হয় জানো? এটাকে বলে সুপার হ্যালোজেন। পরীক্ষার প্রশ্ন সুপার হ্যালোজেন কাকে বলে, দেখবে তোমরা কোশ্চেন ঘাটবে, পরীক্ষায় চলে আসবে যে সুপার হ্যালোজেন কাকে বলে। তো মনে রাখবে সুপার হ্যালোজেন কাকে বলে, একটু আগে বললাম, সেটা হচ্ছে ফ্লোরিন। এই যে ফ্লোরিন, এই ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন। ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন। মাইন্ড ইট ভাই। তাহলে সুপার হ্যালোজেন কাকে বলে আমি এখানে লিখে দিচ্ছি সুপার হ্যালোজেন। সুপার হ্যালোজেন। তো সুপার হ্যালোজেন যেটা, এই সুপার হ্যালোজেন বলে আমার কাকে না, ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন। আর মনে রাখবে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তড়িৎ ঋণাত্মকতা কি পরে শেখাবো, শুধু এটুকু মানে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা, ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা যার যত বেশি, তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। কি বললাম? কোনো কিছুকে আকর্ষণ করার ক্ষমতা, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা যার যত বেশি, তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। এখানে ফ্লোরিনের সব থেকে বেশি, তার জন্য ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। পরীক্ষা এটাও চাই কার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, তো মনে রাখবে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। ক্লিয়ার ভাই এটুকু? হ্যাঁ। নেক্সট প্রশ্ন আমি যদি যাবো, দেখো XC বলে একটা
কম্পাউন্ড দেওয়া আছে এখানে। এই যে নোবেল গ্যাস, আচ্ছা নোবেল গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নাশন। তো বলছে এই যে হিলিয়ামের বাইরে, হিলিয়াম নোবেল গ্যাস হওয়া সত্ত্বেও হিলিয়ামের বাইরের কক্ষে দুটি ইলেকট্রন থাকে, এটা মনে রাখতে হবে। হিলিয়াম নোবেল গ্যাস হওয়া সত্ত্বেও হিলিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকে, এটা মনে রাখতে হবে। আর এই যে আর্গন, এই যে ক্রিপ্টন, এই যে জেনন, আর এই যে জেনন, এই জেননকে বলে স্ট্রেঞ্জার গ্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেননকে এখানে লিখছি, এই যে এক্সি মানে জেনন, বর্গীর জয়কার দন্ত ন দন্ত ন, জেনন। এই জেননকে কি বলে ভাই? স্ট্রেঞ্জার গ্যাস, STRANGER, স্ট্রেঞ্জার গ্যাস বলে হয়, বাংলায় বলে অদ্ভুত গ্যাস। তো পরীক্ষা ডিরেক্ট বলে কোন গ্যাসকে বা কোন নোবেল গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বা অদ্ভুত গ্যাস বলে। তো স্ট্রেঞ্জার গ্যাস বা অদ্ভুত গ্যাস কাকে বলবো? জেননকে। মাইন্ড ইট, খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে যে কাকে বলে। তো স্ট্রেঞ্জার গ্যাস বা অদ্ভুত গ্যাস কাকে বলে? সেটা হচ্ছে জেননকে। ক্লিয়ার ভাই? আর দেখো এই যে রেডন, এই রেডনকে রেডিওথেরাপিকে ব্যবহার করা হয়। রেডন যেটাকে বলছি RN, এটাকে আমরা রেডিওথেরাপিতে ব্যবহার করি। তো পরীক্ষা এটাও প্রশ্ন আসে কোন নোবেল গ্যাসকে রেডিওথেরাপিতে ব্যবহার করা হয়। তো পরীক্ষায় যদি আসে কোন নোবেল গ্যাসকে রেডিওথেরাপিতে ব্যবহার করা হয়, তো তাকে আমরা বলবো রেডন। তো রেডিওথেরাপি কি? ধরো আমার শরীরে কোনো একটা কোষ, রেডিওথেরাপি জিনিসটা এটাই যে আমার শরীরে কোনো একটা কোষ যেটা অ্যাবনর্মাল ভাবে ডিভিশন দেখাচ্ছে, তার মানে কি আমার শরীরে কোনো রোগ বাসা বাঁধছে। তো এমন একটা রশ্মি আমার শরীরে চালিয়ে দেওয়া হবে যার ফলে ওই যে কোষগুলো বেড়ে যাচ্ছিল সেই কোষগুলোকে মেরে দেবে অথবা তার বংশবৃদ্ধিকে নষ্ট করে দেবে। দ্যাট ইজ কল্ড রেডিওথেরাপি। আমার শরীরটা আবার রক্ষা পাবে। ক্লিয়ার? কেমন? তো রেডিওথেরাপিতে যেটা ইউজ করি সেটা হচ্ছে রেডন, RN, রেডন। মনে থাকবে ভাই? হ্যাঁ, চলো ভাই। দেখো ভাই তোমার সঙ্গে ফালতু কিছু বকছি না, যেটুকু দেওয়ার সেটুকু তোমরা বুঝতেই পারছো। তোমরা একটু খাটো, একটু সাপোর্ট করো ভাই, তাহলেই হবে। দেখো ভাই, এদিকে চলে আসছি। তো দেখো আমরা এবার আসবো ধাতু কল্প। দেখো ভাই আমি না এরকম করে জাস্ট বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এখান থেকে আমি এরকম করে দেওয়ার চেষ্টা করছি, তারপরে তোমরা বুঝতে পারবে এটা আমি কি বলছি। এখান থেকে রেলে যে কোনো পরীক্ষা একটা প্রশ্ন কমন তুমি ধরে রাখতে পারো ভাই, এই জায়গার থেকে, এটা যেন মাথায় থাকে, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই। তো ভাই এই জায়গাটা ভালো করে আমাদের মনে রাখতে হবে। কিভাবে বলছি না বলছি একটু ভালো করে শোনো। দেখো এই যে আমি ছকটা করলাম না, তোমরা দেখতে পাচ্ছ এই যে ছকটা করেছি, কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7টা। তো এই যে দাগগুলো এসছে না, এই দাগের এইদিকে একটা পাঁচিল আছে। পাঁচিল বলতে এই দেখো এরকম একটা পাঁচিল আছে, তো যেখান দিয়ে গিয়েছে এগুলো, এই দাগটা তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? এই যে দাগটা যেদিক দিয়ে গিয়েছে এই পর্যন্ত। আবার আমি যদি ঢুকে গেল না, হ্যাঁ এই যে, ঠিক আছে, এই পাঁচিল। আর এইদিকে যদি আমি দেখি তাহলে এইদিকে একটা পাঁচিল আছে না ভাই, এদিকে একটা পাঁচিল আছে না, এই পাঁচিলটা। তো দুটো পাঁচিলের মধ্যেই তো একটা কিছু জিনিস আছে, দেখতে পাচ্ছি। এটা কি? যে দাগটা আমি দিয়েছি, তোমরা বলে হ্যাঁ স্যার একদম তাই, ঠিক কথা বলেছেন। তো এটা আপনি কি বোঝাতে চাইছেন? দেখো ভাই, এটা আমি যেটা বোঝাতে চাইছি এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, এর জন্য এটাকে আমি এইভাবেই বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এগুলোকে বলা হয় ধাতুকল্প, বা বাংলায় ইংরেজিতে বলে ধাতুকল্প, এই বাংলায় বলে ধাতুকল্প, ইংলিশে বলে মেটালয়েড। তো পর্যায় সারণীর টোটাল কটা মেটালয়েড আছে? পরীক্ষার প্রশ্নটা কি বললাম? ধাতুকল্প। তো এই যে লাইনটা শুরু হয়েছে, এই লাইনটাকে বলে জিগজ্যাগ লাইন। ভালো করে শোনো, এটাকে বলে জিগজ্যাগ লাইন, ZIGZAG, জিগজ্যাগ লাইন। মনে থাকবে ভাই, জিগজ্যাগ লাইন। তো জিগজ্যাগ লাইন কি নির্দেশ করে? পরীক্ষার প্রথম প্রশ্ন হবে পর্যায় সারণীতে জিগজ্যাগ লাইনটা কি নির্দেশ করে? তোমাকে বলতে হবে ধাতুকল্প নির্দেশ করে। তো বলবে জিগজ্যাগ লাইনের তার মানে কি? এটা যদি জিগজ্যাগ লাইন হয় ভাই, জিগজ্যাগ লাইন, তো জিগজ্যাগ লাইনের বাঁ দিক হচ্ছে এইটা আর ডান দিক হচ্ছে এইটা, তাই তো ভাই? জিগজ্যাগ লাইনের বাঁ দিক হচ্ছে এইটা, অর্থাৎ এই যে পাঁচিল, এই পাঁচিলের বাঁ দিকে কিছু জিনিস আছে আর এই পাঁচিলের ডান দিকে কিছু জিনিস আছে, তাই তো ভাই? তোমরা দেখবে এই জিগজ্যাগ লাইনের বাঁ দিকে যে জিনিসগুলো আছে তাকে বলে ধাতু। তার মানে কি? এগুলো সব ধাতু। এই যে যেগুলো সব ধাতু, এগুলো সব ধাতু। তাহলে জিগজ্যাগ লাইনের বাঁ দিকে যা আছে সমস্ত ধাতু, অর্থাৎ Bi, Sn, Ga, Al, INTI, আবার এগুলো সব কি? ধাতু। আর এই যে জিগজ্যাগ লাইন এর ডান দিকে যা আছে, অর্থাৎ এইগুলো এই যে এগুলো যা আছে, এগুলো বলে অধাতু। তাহলে মনে থাকবে। তাহলে আমি যদি জিগজ্যাগ লাইন হই, আমার বাঁ দিকে, আমার বাঁ দিকে থাকছে ধাতু আর ডান দিকে থাকছে ভাই অধাতু। মনে থাকবে ভাই? তাহলে জিগজ্যাগ লাইনের বাঁ দিকে থাকে সমস্ত ধাতু আর ডান দিকে থাকে সমস্ত অধাতু। আর জিগজ্যাগ লাইন কি নির্দেশ করে? ধাতুকল্প বা মেটালয়েডকে নির্দেশ করে।
তো কটা মেটালয়েড আছে দেখো, 1 2 3 4 5 6 7টা আছে না, তো মনে রাখবে টোটাল মানে মেটালয়েড আছে 7টা, এটাও পরীক্ষার প্রশ্ন। আর বলবে যে প্রথম পর্যায় প্রথম মানে প্রথম ধাতুকল্পের নাম কি, তো প্রথম ধাতুকল্প কি ভাই বলতে হবে, এটা বোরন। প্রথম ধাতুকল্প হচ্ছে বোরন, আর লাস্ট ধাতুকল্প হচ্ছে পোলোনিয়াম, পরীক্ষার প্রশ্ন। তাহলে প্রথম ধাতুকল্প কি না, প্রথম ধাতুকল্প হচ্ছে বোরন, আর লাস্ট ধাতুকল্প কি ভাই না, লাস্ট ধাতুকল্প হচ্ছে পোলোনিয়াম, মনে থাকবে। তাহলে প্রথম ধাতুকল্প হচ্ছে বোরন আর লাস্ট ধাতুকল্প হচ্ছে পোলোনিয়াম, মনে থাকে জানেন, এটা পরীক্ষায় আসে যে প্রথম ধাতুকল্পের নাম আর লাস্ট ধাতুকল্পের নাম, টোটাল 7টা। এবার আর একটা প্রশ্ন আসবে, কোন একটা ধাতুকল্প দিয়ে দেবে আর এখান থেকে 3টে তুলে দেবে, বলো বলো নিম্নলিখিতের মধ্যে কোনটি ধাতুকল্পের উদাহরণ, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ধাতুকল্পের উদাহরণ। তবে তোমার ধাতুকল্প পুরোটা মুখস্থ রাখতে হবে, কি কি, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এসবি মানে অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম, সব করে তোমাকে মুখস্থ রাখতে হবে ভাই, তবেই তুমি অ্যান্সারটা দিতে পারবে। তাহলে কোশ্চেন কিভাবে আসতে পারে সেটাও আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি অলরেডি। তো কোশ্চেন এইভাবেই আসতে পারে, এটাকে বলে জিগজ্যাগ লাইন, মনে থাকবে ভাই। বাঁ দিকে আছে ধাতু, ডান দিকে আছে অধাতু, মনে থাকবে। তাহলে তোমাকে বলে ক্যালসিয়াম কি, তুমি বলে ধাতু। তোমাকে বলো পিবি লেড কি, তুমি বলে ধাতু, কারণ জিগজ্যাগ লাইনের বাঁ দিকে আছে তাই ধাতু। আমি তোকে বলো ব্রোমিন কি, তুমি বলে স্যার ব্রোমিন আমার কি, ব্রোমিন হচ্ছে অধাতু, কারণ জিগজ্যাগ লাইনের ডান দিকে আছে, তো এটা তরল অধাতু, পরীক্ষায় আসবে একটা তরল অধাতুর নাম বলো, এই দেখো তরল অধাতু হচ্ছে ব্রোমিন, বোঝা গেল। কারণ জিগজ্যাগ লাইনের ডান দিকে যা থাকবে সমস্ত কি অধাতুর কাজ করবে, ক্লিয়ার ভাই, এটুকু হ্যাঁ একদম তাই। তো দেখো এবার এখানে এইটুকু হয়ে গেল আমাদের মোটামুটি জানা। তো এবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা তোমরা এমনি বুঝতে পারছো তো আমি কি মানে বুঝতে যে একটু তাড়াতাড়ি হয়তো বলে দিচ্ছি, আমি বেশি টাইম নেবো না, অল্প অল্প টাইমের মধ্যে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো এই হলো আমাদের মোটামুটি একটা পর্যায় সারণী ফেটা, ঠিক আছে। এবার আমরা যখন এগুলো মুখস্থ করবো কি করে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যা বলার আমি মোটামুটি বলে দিচ্ছি, তার মধ্যে আর দুটো বলে দেবো, সেটা একটু মাথায় রাখবে। এই যে গ্যালিয়াম না, এই যে গ্যালিয়াম, হ্যাঁ আচ্ছা এটা কি দেবো সেটা আমি ভাবছি, থাক এটা বাদ দাও। এবার আমরা মুখস্থ করব এইভাবে, কিভাবে বলছি ভালো করে শুনবে ভাই, ঠিক আছে। আচ্ছা এই যে হিলিয়াম যদি বলে কোন ব্লকের মৌল, এটা বলে দেওয়া হয়নি সরি এর জন্য, হিলিয়াম কোন ব্লকের মৌল, তুমি বললে পি ব্লক, কিন্তু হিলিয়াম না পি ব্লকের মৌল নয়, মনে রাখবে। হিলিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন থাকে। তো মনে রাখবে এই যে 1 নম্বর শ্রেণীর বাইরের কক্ষে 1টি ইলেকট্রন থাকে, 2 নম্বর শ্রেণীর বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকে। তাহলে এই যে 18 নম্বর শ্রেণীর বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকছে, 8টা ইলেকট্রনই থাকবে। কিন্তু হিলিয়ামের বাইরের কক্ষে কটা আছে, তুমি বলবে স্যার 2টো ইলেকট্রন আছে। তো 2টি ইলেকট্রন কার শ্রেণী থাকে, 2 নম্বর শ্রেণী। তো হিলিয়াম কিন্তু এস ব্লকের মৌল, এটা যেন মাথায় থাকে ভাই, কি বললাম এস ব্লক, হিলিয়াম কিন্তু ভাই এস ব্লকের মৌল। রাখা হয় হিলিয়ামকে পি ব্লকে, কিন্তু হিলিয়ামের বাইরের কক্ষে যেহেতু 2টি ইলেকট্রন থাকে, তো ইলেকট্রন যেহেতু 2টো আছে, তো 2 নম্বর শ্রেণীতেও 2টি ইলেকট্রনই থাকে বাইরের কক্ষে, তাই হিলিয়াম কোন ব্লকের মৌল, এস ব্লকের মৌল। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসে হিলিয়াম কোন ব্লকের মৌল। তো মনে রাখবে খবরদার দয়া করেও হিলিয়াম পি ব্লকের মৌল বলবে না, কি বলবে এস ব্লকের মৌল। কারণ কি, হিলিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তাই হিলিয়াম এস ব্লকের মৌল। তাহলে রাখা হয় কেন, কারণ হিলিয়াম একটা নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, তার জন্য রাখা হয়। চলো ভাই এবার আমি মুখস্থ করার টেকনিক বলছি ভাই, খুব ভালো করে শুনবে। হেলিনাকোরাপ সে ফারিয়াদ, এইভাবে মনে রাখবে, কি লিখে রাখবে, খাতায় খাতায় লিখবে, হ্যাঁ আমি আস্তে আস্তে বলছি। হেলিনা একটা মেয়ের নাম, হেলিনা কো রাব সে ফারিয়াদ, হয়কার লয়হস্যি দন্ত নয়াকার, হেলিনা কয়কারে কো, হেলিনা কো রব রব রব, সে দন্ত সয়কারে সে, ফরিয়াদ ফর হয়স্যি অন্তস্থ একার দ। তাহলে হেলিনা কো রব সে ফরিয়াদ হয়ে গেল। 2 নম্বর শ্রেণী মুখস্থ করো কি করে, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রোয়ে, মানে বেটা কার আর স্কুটার চেয়েছে, বাপকে দিয়ে দিয়েছে, এটাই বলতে চাইছি। তো বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রোয়ে, রিপিট, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রোয়ে, ক্লিয়ার ভাই। এটা বেগুন আলু গাজর ইন থালা, কি বললাম, বেগুন আলু গাজর ইন থালা, রিপিট, বেগুন আলু গাজর ইন থালা, লিখে নেবে। পরেরটা কা সি গায়া শঙ্কর পার্বতী, কা সি গায়া শঙ্কর পার্বতী। নেক্সট নেপাল পাকিস্তান অস্ট্রেলিয়া সব ভিখারি, নেপাল পাকিস্তান অস্ট্রেলিয়া সব ভিখারি, ক্লিয়ার ভাই।
নেপাল পাকিস্তান অস্ট্রেলিয়া সব ভিখারি। ওল্ড স্টাইল সে তেল পালিশ, ওল্ড স্টাইল সে তেল পালিশ মানে পুরনো পদ্ধতিতে তেল পালিশ করা হতো না আগে, সেই হিসাবে বলা হচ্ছে ওল্ড স্টাইল সে তেল পালিশ। ফাদার কালেক্টর বেটা ইন্সপেক্টর অ্যাডভোকেট, ফাদার কালেক্টর বেটা ইন্সপেক্টর অ্যাডভোকেট, ঠিক আছে। ফাদার কালেক্টর বেটা ইন্সপেক্টর অ্যাডভোকেট, এটা এটা আমি জানি না, মনে নেই আমার, যা বলতে পারো। তো এটা তোমরা এইভাবে, আমি এইভাবে মনে রেখেছি, হিলিয়াম নিয়ন আর্গন ক্যাপ্টন জেনন রেডন অগ্নেশন, হিলিয়াম নিয়ন আর্গন ক্যাপ্টন জেনন রেডন অগ্নেশন। রিপিট, হেলিনা को रब से फरियाद, बेटा मांगे कार स्कूटर बाप रोए, বেগুন আলু গাজর ইন থালা, কাশি গায়া শঙ্কর পার্বতী, নেপাল পাকিস্তান অস্ট্রেলিয়া সব ভিখারি, ওল্ড স্টাইল সে তেল পালিশ, ফ্লোরিন ক্লোরিন সরি এটা হচ্ছে কি ফাদার কালেক্টর বেটা ইন্সপেক্টর অ্যাডভোকেট, আর এটা হিলিয়াম নিয়ন আর্গন ক্যাপ্টন জেনন রেডন অগ্নেশন। ক্লিয়ার ভাই? তো এইভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে। আর দুটো জিনিস একটু বলে দিই ভাই আমি, সেটা হচ্ছে এজি। এজি মানে কি ভাই? এজি মানে হচ্ছে সিলভার। কি বললাম? এজি মানে হচ্ছে সিলভার মানে রূপো। এজি কত? এজি 47। তোমরা মনে রাখতে পারো AK 47 রাইফেল, তো AK 47 থেকে AG 47, মানে এটা আমার মনে রাখার জন্য বলি। তো এজি মানে সিলভার, তো সিলভার হচ্ছে 47। দেখো সিলভার বলছি, তাহলে SI বলে একটা সংকেত হওয়া উচিত ছিল, কিন্তু লিখছি এজি। তাহলে এরও একটা ল্যাটিন নাম আছে, তার নাম হচ্ছে আর্জেন্টাম। কি বললাম ভাই? আর্জেন্টাম, ARGENTUM, আর্জেন্টাম। এটা একটু মনে রাখতে হবে। তাহলে AG 47, হ্যাঁ, এবং যেটা সিলভারের সংকেত, হ্যাঁ, আর এর কি বললাম বলো, ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, মনে থাকবে। তো সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। সিলভার যেহেতু বললাম, তাহলে আমাকে সোনাটাও বলে দিতে হবে। তো সোনা কত আমাকে জানতে হবে। সোনাটা হচ্ছে, সোনার সংকেতটাকে জানি আমি, সোনার সংকেত হচ্ছে AU ভাই, সোনার সংকেত হচ্ছে AU। আর এটা কত জানো ভাই? অ্যাটমিক নাম্বার হচ্ছে 79। AU মানে সোনা। তাহলে সোনারও একটা ল্যাটিন নাম আছে, তার নাম হচ্ছে স্ট্যানাম। কি বললাম? স্ট্যানাম। সরি ভাই, স্ট্যানাম বলছি কেন, অরাম, সরি ভাই, সরি, অরাম, AURUM, অরাম। সে অরামের AU বর্তমানে হয়েছে সোনা, মনে থাকবে ভাই। তাহলে সোনা হচ্ছে AU, যেটা আমরা পড়ি, মেয়েরা পড়ে, সেটা হচ্ছে AU 79। ক্লিয়ার ভাই? আর একটা আছে, সেটা হচ্ছে পারদ। পারদটা একটু বলে দিই, পারদ হচ্ছে HG। আর এর অ্যাটমিক নাম্বারটা কত ভাই? এর অ্যাটমিক নম্বর হচ্ছে 80। কি বললাম? HG। HG হচ্ছে পারদ বা মার্কারি, এর হচ্ছে 80 অ্যাটমিক নাম্বার। তাহলে এরও একটা ল্যাটিন নাম আছে, তার নাম হচ্ছে হাইড্রোজিয়ানাম, HYDRO, হাইড্রো, GYA, জিয়া, NUM, নাম। মনে থাকবে ভাই? HG মানে পারদ, 80 হাইড্রোজিয়ানাম। তো যাই হোক ভাই, ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল, একটু দেখে নিও কষ্ট করে, হ্যাঁ, তাহলে তোমাদের একটু ভালো লাগবে হয়তো। আর একটু রেসপন্স করো কেমন লাগলো না লাগলো ক্লাসটা। হ্যাঁ, তো আমি বলবো এই যে পর্যায়ক্রমে যেটুকু বললাম, তোমরা এইটুকু মনে প্রাণে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এখন থেকে সায়েন্সই দেবো, সপ্তাহে 2 দিন শুধু ম্যাথ করাবো, যে কোনো 2 দিন ম্যাথ করাবো, আর 5 দিন আমি সায়েন্স দেবো। এটা এখন চলতে থাকবে। আর সায়েন্সের প্রতিদিন একটা করে ক্লাস পাবে, পর্যায়ক্রমে যেমন দিলাম। কিন্তু ভাই তোমরা একটু সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, তাহলেই হবে। আর বন্ধুদের সঙ্গে একটু যত পারবে একটু শেয়ার করো। আমার নাম বাপন ঘোষ, বা বাপন স্যার বললে ইউটিউবে সার্চ করলেই তুমি পেয়ে যাবে। আমার চ্যানেলটার নাম হচ্ছে র্যাঙ্কার্স গুরুকুল। আমার নাম বাপন ঘোষ, তো বি আর ঘোষের জি, বিজি, মনে থাকবে। তো র্যাঙ্কার্স গুরুকুল বিজি বলে সার্চ করলে তুমি পেয়ে যাবে একটা লোগো, সেখানে একটু, যাই হোক, একটু তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর ক্লাস কেমন লাগছে একটু জানিও ভাই। থ্যাংক ইউ, রাখছি।